সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। করোনা ভাইরাসের পর এবার সারা বিশ্ব তোলপাড় হয়ে উঠেছে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। জানা যাচ্ছে বহু দেশের বিশিষ্ট মানুষের ফোন ট্যাপ করা হয়েছে এই সফটওয়্যারের দ্বারা। অন্যদিকে এই বিশেষ সফটওয়্যারের নির্মাতা সংস্থা দাবি করছে তাদের কাছে নাকি ফোন ট্যাপ করার কোনো ডেটাই নেই। কোন কোন দেশের কথা বলা হচ্ছে আর কোন সফটওয়্যারের কথাই বা বলা হচ্ছে, তার উত্তর নিয়েই আজকের নিউজ ডিকোডেড। নিভ কার্মি, সালেভ হুলিও, ওমরি লেভিও, কি ভাবছেন তো এগুলো আবার কি? সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতিতে যে বিশেষ কাণ্ডের জন্য তোলপাড়, এই নামগুলো তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইসরায়েলের একটি বিশেষ সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার সফটওয়্যারের নির্মাতা এই তিনজন। কিছুদিন আগে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছিল, যাতে ঘুম উড়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাংবাদিকদের। জানা গিয়েছে ইসরায়েলের এই সংস্থার তৈরি সফটওয়্যারের মাধ্যমে কেউ বা কাহারা বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন ট্যাপ করছে। আর এই খবর সামনে আসতেই তোলপাড় বিশ্ব রাজনীতি। পেগাসাস গ্রিক মাইথোলজি অনুযায়ী যার অর্থ সাদা ঘোড়া, যার এক জোড়া ডানা আছে, যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যায় নিমেষেই, যা বিনষ্ট করে দেয় সমস্ত নেগেটিভ এনার্জিকে। আর এই নাম অনুসারেই নামকরণ করা এই অত্যাধুনিক সফটওয়্যারটির। জানা গিয়েছে বিজ্ঞানের এই উন্নত মানের সফটওয়্যারের সাহায্যে বহু দেশ সারা বিশ্বের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ড্রাগ মাফিয়াদের নানান নাশকতার কাজকে আটকাতে সফল হয়েছে, যার ফলে বাঁচানো গিয়েছে বহু নিষ্পাপ প্রাণ। এছাড়াও জঙ্গি গোষ্ঠীগুলির গোপন ডেটা, ভিডিও কল লিস্ট জানতেও অত্যন্ত সহায়ক এই সফটওয়্যার। কিন্তু চিরকালের মতো বিজ্ঞানের এই আবিষ্কার যে বিজ্ঞানের দেওয়া অভিশাপ হয়ে দাঁড়াবে মানুষের জীবনে, তা হয়তো কেউ ভাবতেই পারেনি। এনএসও গ্রুপ দাবি করছে বিশ্বের বিভিন্ন দেশ শুধুমাত্র এই সফটওয়্যারটি কিনতে পারে। কিন্তু আপনার কি জানা আছে কোন কোন দেশ এই সফটওয়্যারটি কিনেছে? সূত্রের খবর, এনএসও গ্রুপের দাবি এই সফটওয়্যারটি কিনতে পারে কেবলমাত্র বিভিন্ন দেশের সরকার। এছাড়া অন্য কোনো প্রাইভেট সংস্থা এই সফটওয়্যার কিনতে পারে না। এই সফটওয়্যার ব্যবহারে যে দেশগুলির নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছে মেক্সিকো, সৌদি আরব সহ আরও অন্যান্য দেশ। জানা গিয়েছে মেক্সিকো গভর্নমেন্ট তাদের দেশের একজন সাংবাদিকের উপর এই স্পাইওয়্যার ব্যবহার করে, যিনি সেই দেশের সরকারের একটি বিশেষ খবর নিয়ে কাটাছেঁড়া করছিলেন, যাকে পরবর্তীকালে খুন হতে হয়েছিল। অন্যদিকে জানা গিয়েছে এই স্পাইওয়্যার সফটওয়্যারের মাধ্যমে সৌদি আরব সরকারও একজন বিশিষ্ট সাংবাদিক জামাল খাশগির স্ত্রীর ফোন ট্যাপ করেছিল, আর কিছুদিন পর সেই সাংবাদিককেও খুন হতে হয়েছিল। এর পাশাপাশি বিখ্যাত বহুজাতিক সংস্থা অ্যামাজনের কর্তা জেফ বেজসের ফোনেও আড়ি পাতে সৌদি আরব সরকার। পাশাপাশি এখন ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের সাথে বহু সাংবাদিকদের ফোনে আড়ি পাতার কথা উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সূত্রের খবর, এই ঘটনা প্রকাশ্যে এনেছে ফ্রান্সের একটি এনজিও সংস্থা ফরবিডেন স্টোরিজ। জানা যাচ্ছে এই সংস্থাটি অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল গ্রুপের কাছ থেকে টেকনিক্যাল সাহায্য নিয়ে জানিয়েছে সারা বিশ্ব জুড়ে প্রায় 50,000 ফোন নম্বর রয়েছে, যে নম্বরগুলি এই সফটওয়্যারের শিকার হয়েছে অথবা আগামী দিনে হতে চলেছে। ফরবিডেন স্টোরিজের একটি রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে সারা বিশ্বে এনএসও গ্রুপের ক্লায়েন্ট 11টি দেশ, যার মধ্যে রয়েছে টোগো, রাওয়ান্ডা, মরক্কো, সৌদি আরব, বাহরেইন, ইউএই, আজেরবাইজান, কাজাকিস্তান, মেক্সিকো, হাঙ্গরি ও ইন্ডিয়ার মতো দেশ। জানা যাচ্ছে এই দেশগুলি প্রায় 4 কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র এই সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য। কিন্তু শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোনই কি ট্যাপ করা হয়েছে, নাকি সাধারণ মানুষও রয়েছে এই লিস্টে? প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে। সারা বিশ্বের চাপের মুখে পড়ে ইসরায়েলের সরকার ঠিক কি ব্যবস্থা নিচ্ছে এই ঘটনার, দেখব। তোলপাড় করা এই ঘটনায় বেশ খানিকটা চাপের মুখে পড়েছে এনএসও গ্রুপ। তারা দাবি করেছেন বিক্রির পর এই সফটওয়্যারের কোনো ডেটাই তাদের কাছে থাকে না, কিন্তু তাদের দাবি মানতে নারাজ বিশ্বের বিভিন্ন দেশ। এবার তাই ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের দপ্তরে তল্লাশি চালালো সে দেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। নিজের টুইটার হ্যান্ডেলে এই কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে তদন্ত করতে মন্ত্রী পর্যায়ের দল তৈরি করেছেন ইসরায়েলের মন্ত্রী নাফতালি বেনেট। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক এক টুইটে জানিয়েছে অভিযোগের তদন্ত করতে কয়েকটি সরকারি সংস্থার প্রতিনিধি এনএসও দপ্তরে গিয়েছেন, কিন্তু কোন কোন সংস্থার প্রতিনিধিরা গিয়েছেন তা স্পষ্ট করেননি বেনেট সরকার। তবে জানা যাচ্ছে তেল আভিভের কাছে হারজেলিয়ায় এনএসও দপ্তরকে নিশানা করেছে ইসরায়েলি গোয়েন্দারা। এখন পুরো ঘটনা সকলের সামনে আসতে অপেক্ষা শুধুই সময়ের। বিশ্ব বুলেটিনের সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। এবার সময় ক্লুজের।
গত মে মাসে বাইডেন সরকার জানিয়েছিল যারা ভ্যাকসিনের 2টো ডোজ নিয়েছে তাদের ক্ষেত্রে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই, কিন্তু আবারও আমেরিকাকে ফিরতে হলো পুরনো নিয়মে, আবারও আবশ্যিক মাস্ক। কিছুদিন আগে আমেরিকা সরকার ঘোষণা করেছিল যাদের ভ্যাকসিনের 2টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু এবার মারণ করোনার বাড়বাড়ন্তে আবারও ফিরে আসতে হচ্ছে নয়া নিয়মে, এমনটাই জানালো বাইডেন প্রশাসন। যতই টিকার 2টি ডোজ নেওয়া থাকুক না কেন, ইচ্ছে মতো মাস্ক খুলেও ঘোরা যাবে না, এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিল আমেরিকার স্বাস্থ্য বিষয়ক সংস্থার ডিরেক্টর রচেল ওয়ালেন্সকির মতে আমেরিকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে, যার জেরে হুড়মুড়িয়ে বাড়ছে সংক্রমণ। তাই মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা দেওয়া হলো। জানা গিয়েছে ওয়াশিংটনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, আর এই কথা মাথায় রেখে হোয়াইট হাউসের সমস্ত কর্মচারীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণে বিশ্বের বাকি দেশগুলিকে পিছনে রেখে এগিয়ে গিয়েছিল আমেরিকা। টিকাকরণ শুরুর পর তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু এবার সে দেশে টিকাকরণ কম হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। আর এমন পরিস্থিতিতে টিকাকরণের গতিকে আরো ত্বরান্বিত করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নয়া নির্দেশিকার পর আরো দ্রুত টিকাকরণ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। আমেরিকা তাদের সেনা শাসন ধীরে ধীরে তুলে নেওয়ার ফলে নিজেদের মাটি শক্ত করেছে তালিবান জঙ্গি গোষ্ঠী, আর এর সাথে অত্যাচারের মাত্রাও বাড়াচ্ছে তারা। কিছুদিন আগে ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীকে হত্যা করেছিল তালিবান। তাদের দাবি ছিল পরিচয় না জেনেই তারা এই কাজ করেছে, কিন্তু এবার যে তথ্য উঠে এলো তাতে তালিবানের দেওয়া সেই তথ্য যে একদম মিথ্যে তা পরিষ্কার হয়ে গেল। তালিবান যে নিজেদের ক্ষমতা ফিরে পেয়ে অত্যাচারী হয়ে উঠবে তা কূটনৈতিক মহল আন্দাজ করতে পেরেছিল বহু আগে, আর তাদের সেই ধারণা ধীরে ধীরে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আফগানিস্তানের বর্তমান অবস্থা দেখে। কখনো আফগান মেয়েদের বিয়ে করার আড়ালে যৌন দাসী করে রাখার ফতোয়া জারি, আবার কখনো সাধারণ মানুষদের নির্মমভাবে হত্যা করা তারই প্রমাণ দিচ্ছে। কিছুদিন আগে পুলিৎজার জয়ী ভারতীয় এক সাংবাদিকও তালিবানের এই নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন। দানিশ সিদ্দিকী নামের ওই সাংবাদিককে কেন হত্যা করা হলো সেই প্রশ্ন উঠলে তালিবান জানিয়েছিল পরিচয় না জেনেই তাকে ভুল করে হত্যা করা হয়েছিল। উল্লেখ্য, পেশার খাতিরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের স্পিন বলডাক এলাকায় কাজ করছিলেন দানিশ। মাঝে মধ্যেই আফগান সেনা তালিবানদের সংঘর্ষের ছবি, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ছবিও তুলে পাঠাচ্ছিলেন। গত 16ই জুলাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তালিবানের আসল চেহারা সামনে এনে এবার ওয়াশিংটন এক্সামিনার রিপোর্ট বলছে দানিশ সরকারি বাহিনীর সঙ্গে তালিবানের সংঘর্ষের খবর সংগ্রহ করেছিলেন। সেখানেই তাদের লক্ষ্য করে হামলা চালায় তালিবান। সেই হামলার মুখে পড়ে মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দানিশ এবং 3 আফগান সৈনিক। সেই সময় আহত হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করেন আফগান সেনা। মসজিদে দানিশদের আশ্রয়ের খবর ছড়িয়ে পড়তেই তালিবান জঙ্গিরা সেখানেও হামলা চালায়। স্থানীয়দের দাবি মসজিদে সাংবাদিক আশ্রয় নিয়েছে, এটা জেনেই সেখানে হামলা চালায় জঙ্গিরা। ওই ম্যাগাজিনের রিপোর্টে দাবি করা হয়েছে জঙ্গিরা যখন মসজিদে ঢোকে তখন জীবিত ছিলেন দানিশ। প্রথমে তার পরিচয় যাচাই করে জঙ্গিরা, আর তারপরই তাকে নির্মমভাবে হত্যা করে তালিবানরা। তালিবান কোনো সামরিক বাহিনী নয়, ওরা সাধারণ মানুষ। এবার তালিবানদের পক্ষে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি আফগানিস্তানে চলা গৃহযুদ্ধে আমেরিকাকেই দুষলেন তিনি। কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী তালিবানদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন আফগানিস্তানে থাকা ভারতীয় সংস্থাগুলিকে আগে ধ্বংস করে দেওয়া হোক। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এমন মন্তব্যকে মোটেও ভালো চোখে দেখেননি ভারত সহ বহু দেশ। উল্লেখ্য, আমেরিকা তাদের সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই নিজেদের আসল রূপ সামনে আনতে শুরু করেছে তালিবান। আর এর মধ্যেই ইমরান খানের এমন মন্তব্যে পাকিস্তানকে আরো খানিকটা বাঁকা নজরে দেখতে শুরু করেছে বাকি দেশগুলো। সপ্তাহখানেক আগেই আফগানিস্তানের তালিবানের পুনরুত্থানের পিছনে ইসলামাবাদের ভূমিকার অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবার সরাসরি তালিবান জঙ্গিদের পক্ষে মুখ খুললেন। আমেরিকার একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্য, তালিবান কোনো সামরিক বাহিনী নয়, সাধারণ মানুষ। আমরা কিভাবে তাদের বিরুদ্ধে সেনা অভিযানে সায় দিতে পারি? আফগানিস্তানের সাম্প্রতিক অশান্তির জন্য আমেরিকাকেই কাঠগড়ায় তুলেছেন ইমরান খান। তার মন্তব্য, ওয়াশিংটনই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। অনেক আগেই তালিবানের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া গড়ে তোলা উচিত ছিল আমেরিকার। ইমরানের দাবি, আফগানিস্তানে গৃহযুদ্ধের কারণে ৩০ লক্ষ শরণার্থী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। শরণার্থীর শিবিরে থাকা ওই মানুষগুলির মধ্যে তালিবান মিশে থাকতে পারে বলেও স্বীকার করেছেন ইমরান। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন, পাক সেনা এবং আইএসআই তালিবানকে কোনো মদদ দিচ্ছে না। কিন্তু তার মুখের কথায় কূটনীতিকদের শুকনো চিড়ে ভিজবে কি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নিজেদের মধ্যে চলা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটাতে বৈঠকে বসেছিল আমেরিকা ও চীন, কিন্তু এত সহজে যে তা হওয়ার নয়, তাই এবার স্পষ্ট হলো। সোভিয়েত পরবর্তী জামানায় চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন আধিপত্য। নতুন বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন। বাণিজ্য থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরে কৌশলগত অবস্থান নিয়ে সংঘাতে জড়িয়েছে দুই মহাশক্তি দেশ। এহেন পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে আলোচনার টেবিলে বসেছে ওয়াশিংটন ও বেজিং। তবে বৈঠক যে ফলপ্রসূ হয়নি এমনটাই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, চীনের তানজিয়ান শহরে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন আমেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরমান। এর পাশাপাশি চীনের উপবিদেশ মন্ত্রী শি ফেয়ং এর সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে সেই বৈঠকে দুই দেশের সম্পর্কে খুব একটা উন্নতির আশা করা যাচ্ছে না বলেই মত বিশ্লেষকদের। কারণ তাদের মতে বেজিং চড়া গলায় বুঝিয়ে দিয়েছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেখানো রাস্তায় আদৌ হাঁটতে রাজি নয়। পাল্টা সুর চড়িয়ে আমেরিকাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই। বৈঠকের পর চীনা সরকারি সংবাদ মাধ্যমে আমেরিকার বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক ভাষায় কথা বলতে শোনা যায় শি ফেংকে। তার স্পষ্ট বক্তব্য, চীনকে দানব প্রতিপন্ন করার চেষ্টা করছে বাইডেন সরকার। তাদের উন্নয়ন আটকাতেই অযৌক্তিক ও মন গড়া অভিযোগ আনছে আমেরিকা। বৈঠকের পর আমেরিকা ও চীনের মধ্যে পরিস্থিতি যে খুব একটা বদলাবে না তা আকার ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন আমেরিকার প্রতিনিধি ওয়েন্ডি শেরমান। তার কথায়, দুই দেশের মধ্যে থাকা সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এই সম্পর্ক তৈরির প্রাথমিক পর্যায়ে এটা বোঝা যাচ্ছে না যে সমস্ত বিষয়ে আমরা ঠিক কতটা অগ্রসর হতে পারবো। আফগানিস্তানে চলা অস্থির সময়ের মাঝে এবার চীনা বিদেশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলো তালিবান জঙ্গি গোষ্ঠী। কিন্তু ঠিক কি বিষয় হলো এই বৈঠক? আফগানিস্তানে চলা ভয়াবহ সময়ের মধ্যেই এবার চীনের বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক করল তালিবান প্রতিনিধি দল। সূত্রের খবর, আফগানিস্তানে বর্তমান পরিস্থিতি ও উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। জানা গিয়েছে, উত্তর চীনের তিয়ানজিন শহরে তালিবানের প্রধান মধ্যস্থতাকারী আব্দুল ঘানি বারাদার ও মুখপাত্র সুহেল শাহিনের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। উল্লেখ্য, তালিবানের রাজনৈতিক শাখার প্রধান হলেন আব্দুল ঘানি বারাদার। আমেরিকার সঙ্গে বৈঠকে মুখ্য ভূমিকা ছিল তারই। সূত্রের খবর, আফগানিস্তানে তালিবানের উত্থানে উইঘুর বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের শক্তি বৃদ্ধির আশঙ্কা করছে চীনের সরকার। শি জিনপিং প্রশাসনের আশঙ্কা, চীনের শিজিয়াং প্রদেশে পৃথক উইঘুর রাষ্ট্র গঠনের লড়াইয়ে ইস্টার্ন টার্কিস্তান ইসলামিক মুভমেন্ট জঙ্গি গোষ্ঠীকে মদত দিতে পারে তালিবানেরই এক অংশ। তাই উইঘুর জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়া নিয়ে আপত্তির কথা তালিবানের কাছে স্পষ্ট করেছে চীন, এমনটাই জানা যাচ্ছে। গত জুন মাসেও পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তালিবানকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করার কথা ঘোষণা করে শি জিনপিং এর সরকার। প্রসঙ্গত, তালিবান জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান, এমনটাই স্পষ্ট ভাষায় অভিযোগ করেছিল
আফগান প্রশাসন। রাষ্ট্রসংঘের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর এ পর্যন্ত গৃহযুদ্ধে অন্তত 1659 জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 3254 জন। উল্লেখ্য, মার্কিন ফৌজ সরাতেই আফগানিস্তানে তুমুল লড়াই শুরু করেছে তালিবান। দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করেছে জিহাদি সংগঠনগুলি। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে আফগান সরকারি বাহিনীর বহু সেনা তাদের প্রাণ বাঁচাতে তাজিকিস্তান ও উজবেকিস্তানে পালিয়ে আশ্রয় নিচ্ছেন, যার ফলে কাবুলের পতন এখন কার্যত সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বিশ্ব বুলেটিনের সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। কখনো আকাশভাঙা বৃষ্টি, কখনো আইস ব্রেক, আবার কখনো ভূমিকম্প। পৃথিবী যেন দীর্ঘদিন তার উপর হয়ে চলা অত্যাচারের প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছে। এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার একটি বিশেষ অঞ্চল। কোন অঞ্চলের কথা বলছি তার উত্তর নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে আলাস্কা। জানা গিয়েছে, গভীর রাতে হওয়া এই ভূমিকম্পের রিক্টার স্কেলে মাত্রা ছিল 8.2 ম্যাগনিটিউড। ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, কিন্তু ভূমিকম্পের ভয়াবহতার কারণে জারি হয়েছে সুনামি সতর্কতা। ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে এই সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ আলাস্কায়। এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে হিনচিন গ্রুপ থেকে ইউনিমাক পর্যন্ত এলাকাও রয়েছে সতর্কতার আওতায়। পাশাপাশি হাওয়াই দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে প্রাথমিকভাবে সতর্কতা জারি করা হয়েছিল। সমুদ্র সৈকত থেকে দূরে থাকতেও বলা হয়েছিল সকলকে, কিন্তু প্রায় 2 ঘন্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। এদিকে পাশাপাশি জাপান কিংবা নিউজিল্যান্ডেও সুনামির আশঙ্কা খতিয়ে দেখেছে সংশ্লিষ্ট দেশগুলির আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা। জানা গিয়েছে, আলাস্কার বৃহত্তম শহর অ্যানকোরেজ থেকে 800 কিলোমিটার দূরে অবস্থিত ভূকম্পনের কেন্দ্রটি। ভূমিকম্পের পরে আরও 7টি আফটারশক অনুভূত হয়েছে বলেও নজরে এসেছে বিজ্ঞানীদের, যার মধ্যে 2টি ক্ষেত্রে রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রা ধরা পড়েছে, যা মেজর ক্ষয়ক্ষতির সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছিল। উল্লেখ্য, এর আগে 2020 সালের অক্টোবর মাসে 7.5 তীব্রতার ভূমিকম্প হয়েছিল আলাস্কায়। সেবারও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। দ্রুত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ স্থানে। খালি করে দেওয়া হয়েছিল ঘন বসতিপূর্ণ এলাকাগুলি। কিন্তু শেষ পর্যন্ত সুনামি হয়নি। কিন্তু এবার নতুন করে আতঙ্ক তৈরি হলো এবারের এই ভূমিকম্পকে ঘিরে। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চল ভূমিকম্প প্রবণ বলেই পরিচিত। এই অঞ্চলে ভূমিকম্পের ইতিহাস ঘাটলে জানা যায়, 1964 সালে উত্তর আমেরিকায় হওয়া ভূমিকম্পই এখনো পর্যন্ত তীব্রতম, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 9.2 ম্যাগনিটিউড। সেই ভূমিকম্পের প্রভাবে ভয়াবহ সুনামিও আছড়ে পড়েছিল আমেরিকার পশ্চিম উপকূল এবং আলাস্কায়, যার জেরে প্রাণ হারিয়েছিলেন প্রায় 250-এরও বেশি মানুষ। আজ 1 আগস্ট। আজ এই দিনেই 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয়েছিল একটি বিশেষ শহর। কোন শহরের কথা বলছি তার উত্তর নিয়েই আজকের ডি ডে। আজ 1 আগস্ট। আজ এই দিনেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয়েছিল আমাদের এই প্রাণের শহর কলকাতা। হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত এই শহর জড়িয়ে রয়েছে বহু স্মৃতি, বহু কিংবদন্তি মানুষের পায়ের ধুলো। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত সারা বিশ্বের কাছে। আমাদের এই শহর ফেরায় না কোনো মানুষকে, সে প্রাচীনকাল থেকেই সাদরে গ্রহণ করে আসছে সবাইকে। সবশেষে বলতেই হয়, বহু ইতিহাস জড়িত কলকাতা আমাদের সকলেরই প্রাণের শহর। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।